দর্শক আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আর ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। যদিও শুরু করতে হচ্ছে একটি দুঃখজনক ঘটনা দিয়ে। রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন, যাদের একজন নারী অন্যজন পুরুষ। বুধবার রাত 9টার দিকে এক বন্দুকধারীর নির্বিচার গুলিতে তারা নিহত হয়েছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের চিফ পামেলা স্মিথ। এই ঘটনায় শোক জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওদিকে এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল পাম বন্দি জানিয়েছেন, ঘটনার তদন্তে এফবিআই সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। সন্দেহভাজনকে আটক করা হয়েছে। 30 বছর বয়সী ওই ব্যক্তি শিকাগোর বাসিন্দা, নাম ইলিয়াস রড্রিগেজ। তিনি গুলি করার সময় স্বাধীন প্যালেস্তাইনের নামে স্লোগান দিয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এদিকে অবশেষে হাউজে পাশ হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিল। রাত ভর আলোচনার পর বৃহস্পতিবার সকালে বিলটি রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউজে পাশ হয়। 215-214 ভোটে পাশ হওয়া কর ছাড় সংক্রান্ত বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন দুই রিপাবলিকান আইন প্রণেতা। কেন্টাকির থমাস মেসি ও ওয়াইহর জিওপি কংগ্রেসম্যান ওয়ারেন ডেভিডসন বিলটির বিপক্ষে ভোট দেন। হাউজে পাশের পর বিলটি এখন সেনেটের অনুমোদনের জন্য পাঠানো হবে। বিলটি পাশের পর সংবাদ সম্মেলনে সন্তোষ প্রকাশ করে একে একটি প্রজন্মের অন্যতম সেরা বিল হিসেবে আখ্যায়িত করেন হাউস স্পিকার মাইক জনসন। বিলটিকে দেশের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজয় বলে অভিহিত করেছেন হাউস মেজরিটি লিডার স্টিভ স্ক্যালিশ। অন্যদিকে হার্ভার্ড ইউনিভার্সিটিতে বিদেশি শিক্ষার্থী ভর্তি এবং পড়াশোনার অনুমোদন বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। বিষয়টি নিশ্চিত করে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম বৃহস্পতিবার এক এক্স বার্তায় বলেন, ক্যাম্পাসে সহিংসতা এবং ইহুদি বিদ্বেষের ছাড়াও চাইনিজ কমিউনিস্ট পার্টির সাথে আততের প্রমাণ মিলেছে এই প্রতিষ্ঠানে। তবে এই আদেশকে বেআইনি দাবি করে বিশ্ববিদ্যালয়টি বলছে বিদেশি শিক্ষার্থী ভর্তির সক্ষমতা ফিরে পেতে পদক্ষেপ নেবে হার্ভার্ড ইউনিভার্সিটি। এই প্রসঙ্গে মন্তব্যে এডুকেশন সেক্রেটারি লিন্ডা ম্যাকম্যান ফক্স নিউজকে বলেন, ইহুদি শিক্ষার্থীদের সাথে প্রতিষ্ঠানটি চরম বৈষম্যমূলক আচরণ করেছে বলেই এই সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। বাংলাদেশের রাজনীতিতে দ্রুত কিছু ঘটনা ঘটছে যা আবারও অস্থিরতা তৈরি করছে। চোখের সামনে যা ঘটছে তা দেখে মনে হতে পারে ঘটনার সূত্রপাত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের নিয়োগকে কেন্দ্র করে। তবে নেপথ্যে সেনা প্রধান এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দ্রুত পুরো ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করছে, যার পরিপ্রেক্ষিতে পদত্যাগ নিয়ে ভাবছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার তার সাথে বৈঠকের পর জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই তথ্য জানিয়েছেন। ডক্টর ইউনূস পদত্যাগ করতে পারেন দিনভর এমন গুঞ্জনের খবরে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সাথে দেখা করতে যান নাহিদ। এনসিপির এই নেতা জানান, দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না বলে শঙ্কা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। নাহিদ আরও জানান, রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাতে না পারলে কাজ করতে পারবেন না ডক্টর ইউনূস। তবে তাকে পদত্যাগ না করার আহ্বান জানিয়েছেন জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। এইসব বিষয় নিয়ে এখন রাজপথে মুখোমুখি বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে সক্রিয় দুটি গোষ্ঠী, বিএনপি ও এনসিপি। বিএনপির পক্ষ থেকে দুই ছাত্র উপদেষ্টার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের পদত্যাগ দাবি করা হয়েছে। এনসিপিও পাল্টা 3 উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। সব মিলে আসলে কি ঘটছে এসব নিয়ে কথা বলবো আমরা আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে, এবং আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন বর্ষিয়ান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ, এবং একই সাথে আছেন স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিও ও রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মালেক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। সৈয়দ মাহমুদুল্লাহ, শুরুতে যে বিষয়টি দিয়ে শুরু করতে চাই, ওয়াশিংটন ডিসিতে দুই ইসরায়েলি দূতাবাসের কর্মী গুলিতে নিহত হয়েছেন। অনেক জায়গা থেকে অনেক রকম রিয়েকশন আসছে। যদিও খুনিকে কিংবা আততায়ীকে আটক করা হয়েছে, তিনি স্বাধীন ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিয়ে গুলি করেছেন। এই বিষয়টি শেষ পর্যন্ত আসলে ইহুদি বিদ্বেষের দিকে যাচ্ছে কিনা, এটি একটি নিঃসন্দেহে দুঃখজনক ঘটনা। এ ধরনের ঘটনা কখনোই কাঙ্ক্ষিত নয়, এবং সব মিলে একটু আপনার কাছে জানতে চাই যে এটার পরবর্তী পদক্ষেপগুলো আসলে কোন দিকে যেতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, নিন্দনীয় ঘটনা। যে কোনোখানে, যে কোনো ক্ষেত্রে, যে জাতি, যে দেশ, যে রাষ্ট্র, যে ব্যক্তি যখনই কোনো হিংসাত্মক পথের আশ্রয় নেয়, খুন, হত্যা,
মারপিট, প্রহার ইত্যাদির আশ্রয় নেয়, সেটা নিন্দনীয়। এক্ষেত্রে অত্যন্ত দুঃখজনক। তার বক্তব্য থাকতে পারে তিনি মানে ইসরায়েলের নীতির বিরোধিতা করতে পারেন, ইসরায়েল রাষ্ট্রের, তিনি গাজায় যেসব ঘটনা চলছে তার ব্যাপারে তিনি ক্ষুব্ধ থাকতে পারেন, কিন্তু সেই কারণে তিনি দুজন লোককে, নিরীহ হোক বা যে কোনো, এমনকি অপরাধীকেও এইভাবে গুলি করে হত্যা করা ঠিক না। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, তাদের বিচার দাবি করতে হবে। তাহলে এটা দুঃখজনক, নিন্দনীয়। একটা এখানে একটা শাস্তির কথা সোফার, সেটা হচ্ছে যে এই যিনি হত্যাকারী বলে তাকে গ্রেফতার করা হয়েছে, যিনি নিজেই স্লোগান দিয়েছিলেন প্যালেস্টাইনকে মুক্ত করে দাও, তিনি, তার নাম থেকে বোঝা যাচ্ছে তিনি লাতিনো, হিস্পানিক। জি, রদ্রিগেজ, ইলিয়াস রদ্রিগেজ। ইলিয়াস, হ্যাঁ, তো ইলিয়াস মনে হবে যেন মুসলমানি বা আরব নাম না, এটা হিস্পানিক অনেকের নাম ইলিয়াস, এটা অন্য ধরনের প্রনাউন্সিয়েশন, অন্য অর্থ। একটা দুইটা কারণ হচ্ছে স্পেন প্রায় 750 বছর মুসলমান শাসনে থাকার কারণে স্প্যানিশ ভাষা এবং ওদের নাম ইত্যাদিতে বেশ কিছু আরবি শব্দ ঢুকে গেছে, এবং ঢুকে তো সেটা হিস্পানিক হয়ে গেছে। যাই হোক, এটা মানে এই মুসলমানদের জন্য এটা অন্তত নিঃশ্বাস নেওয়ার কথা, কিন্তু এট দি সেম টাইম কোন অবস্থাতেই এটা মানে সমর্থন করা উচিত না। আর যেটা আপনি বললেন যে এটা কি মানে কি বলে অ্যান্টি সেমিটিজম হচ্ছে কিনা, অ্যান্টি সেমিটিজমের ব্যাপারটা এই ধরনের যদি হয়, অ্যান্টিসেমিটিজম, ইসলামোফোবিয়া, একটা জাতি গোষ্ঠীর লোককে টার্গেট করে যে কোনো কারণে হোক, সেটা অত্যন্ত নিন্দনীয়। আর আপনার সেমিটিজম সম্পর্কে যখন আমরা কথা বলি, একটা তথ্য দিয়ে আমি শেষ করছি, সেটা হচ্ছে পৃথিবীতে দুটো সেমিট জাতি আছে, একটা হচ্ছে আরব আর একটা হচ্ছে জুইশ, দুটো। কিন্তু গত কয়েক দশকে বা অর্ধ শতাব্দীর বেশি ধরে এটা কেবলমাত্র জুইশদের ক্ষেত্রে বলা হয়। যাই হোক, তো এটা সেখানে পরিচিত হয়েছে। আমি অত্যন্ত দুঃখ বোধ করছি, আমি এই ঘটনার নিন্দা করছি। জি, মোহাম্মদ মালিক, আপনার কাছে জানতে চাই, সেটি হলো ইহুদি বিদ্বেষের যে বিষয়টি, সেটি বড় পরিসরে আলোচনা সব সময় হয়, এবং নতুন করে যেটি ঘটেছে, হার্ভার্ড ইউনিভার্সিটি ইহুদি বিদ্বেষের অভিযোগে অভিযুক্ত হয়ে তাদের যে আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে ভর্তি করার সুযোগ তাদের থাকতো, সেটি ট্রাম্প প্রশাসন বাদ দিয়েছেন, অর্থাৎ হার্ভার্ড ইউনিভার্সিটি এখন থেকে আর আন্তর্জাতিক শিক্ষার্থীও ভর্তি করাতে পারবে না। দেখা গেল যে 140টি দেশে আন্তর্জাতিক শিক্ষার্থীরা সেখানে পড়তেন, এবং শেষ শিক্ষাবর্ষেও 6,700 নতুন শিক্ষার্থী, আন্তর্জাতিক শিক্ষার্থী তারা ভর্তি হয়েছিলেন। হার্ভার্ডের 27% শিক্ষার্থী আন্তর্জাতিক শিক্ষার্থী, তাদের বাজেটের বড় একটা অংশ আসতো। কিন্তু অর্থের বাইরে গিয়েও এই যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থী বন্ধ এবং এটির পেছনে ইহুদি বিদ্বেষকে কারণ হিসেবে উপস্থাপন করা, এটি পুরো দেশের শিক্ষা ব্যবস্থার জন্য কতটা আসলে ধাক্কা বলে আপনি মনে করছেন? নিঃসন্দেহে এই দেশের যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো আছে বা কলেজগুলো আছে, স্কুল আছে, যেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসে, হাজার হাজার স্টুডেন্টস, লাখ লাখ স্টুডেন্টস এখানে পড়াশোনা করছে বিভিন্ন ইউনিভার্সিটি এবং স্কুল কলেজে। তো এটি নিঃসন্দেহে সবার জন্যই একটি শকিং নিউজ। তার কারণ আজকে হার্ভার্ড ইউনিভার্সিটির এগেনস্টে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, এটি যে আইভি লীগের অন্যান্য প্রতিষ্ঠান কিংবা আরো যে সমস্ত স্কুল কলেজে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, এটা কেউ বলতে পারছে না। তো দেখুন, আধুনিক যুগে শিক্ষাটা কিন্তু আসলে একটা পণ্য, আর এখানে যে সমস্ত স্কুল বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থাকে তারা কিন্তু বড় রকমের একটা উপার্জন হলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছ থেকে একটা বড় অংশ। যেমনটা আপনি বলছিলেন, হার্ভার্ড ইউনিভার্সিটির যে টোটাল এনরোলমেন্ট, অর্থাৎ এই বছর মানে শিক্ষা বছরে তার 27% হলো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। তাহলে এখন 27% যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মানে এনরোলমেন্ট বন্ধ করে দিতে হয়, তাহলে কিন্তু এই ইউনিভার্সিটির উপর কত বড় একটা প্রেশার পড়বে তার যে। আর ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছ থেকে কিন্তু আয়ের একটা বড় অংশ আসে ইউনিভার্সিটিগুলোর, কারণ যারা ইউএস সিটিজেন কিংবা মনে করেন যে এখানে
ইমিগ্রেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু নানা রকম মানে টিউশন ফির রকম ফের আছে। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে যারা স্কলারশিপের আওতার বাইরে থাকে তাদের কিন্তু অনেক উচ্চ মূল্য দিয়ে পড়াশোনা করতে হয়। কাজে ইউনিভার্সিটিগুলোর একটা বড় আয় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। তো এটি যদি ঘটতে থাকে হার্ভার্ডের পরে আরো অন্যান্য ইউনিভার্সিটিতে, তাহলে কিন্তু এটি পুরো বিশ্ববিদ্যালয়গুলোর জন্যই একটা বড় রকম বিপর্যয় সামনে আসবে, আর্থিক বিপর্যয় স্পেশালি। তো যেমনটি আলোচনা হচ্ছিল যে এটি কি আসলে এই হার্ভার্ড ইউনিভার্সিটিতে যে শিক্ষার পরিবেশ অর্থাৎ ক্যাম্পাসের যে পরিবেশটা সেটা ইহুদি বিদ্বেষী হওয়ার কারণে অর্থাৎ জিউস স্টুডেন্টদের জন্য অনুকূল পরিবেশ নয়, এটি একটা কারণ যেটি দেখানো হচ্ছে। কিন্তু মূল কারণটি এটি নয়, কিন্তু আসলে মূল কারণটি হলো যে হার্ভার্ড ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে যে সমস্ত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে তাদের সকলের ডিটেইল রেকর্ডস হোমল্যান্ড সিকিউরিটির কাছে হস্তান্তর করতে হবে। তো হার্ভার্ড কর্তৃপক্ষ কিন্তু রাজি হয়নি, অর্থাৎ তারা তাদের স্টুডেন্টস ইনফরমেশন ডিটেলস ডিএইচএস কাছে দেবে না। তো এই যে না দেবে সেখান থেকে কিন্তু বিরতি শুরু হয় আর কি হার্ভার্ডের সাথে কর্তৃপক্ষের। তো এটিরই জেরে এখন যেটি সামনে নিয়ে আসা হয়েছে যে ক্যাম্পাসের পরিবেশ অনুকূল নয়, অর্থাৎ আরেকটা যেটি করা হয়েছে যেমন এই প্রশাসনের যেটি সবচেয়ে বড় মানে মানে আমি কি বলবো যে খুব দেখি যে যেটা ডিইআই প্রোগ্রাম যেটা অর্থাৎ ডাইভার্সিটি ইকুইটি এবং ইনক্লুশন, এটির কারণে নাকি মেধা এবং দক্ষতা কমে যাচ্ছে। তো যেটি এই প্রশাসন চাচ্ছে যে এই ডিইআই এই এই প্রোগ্রাম থেকে জি। প্রতিষ্ঠানগুলোকে বেরিয়ে আসতে হবে, কিন্তু হার্ভার্ড কিন্তু সে ডিইআই থেকেও বেরিয়ে আসার ব্যাপারে সম্মত হয়নি। তো যে সমস্ত কারণে হার্ভার্ডের উপর একটা ক্ষোভ ছিল প্রশাসনের এবং সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে এই বিষয়টির মধ্য দিয়ে। আমরা জি। একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। আবারও স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি হিসান জুয়েল। আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত আছেন বর্ষীয়ান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ, স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিও রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মালেক। আপনাদের দুজনকে আবারও স্বাগত। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, নানা নাটকীয়তার পর অবশেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিগ বিউটিফুল বিলটি হাউসে পাশ হয়েছে। একেবারে খুব 215-214 ব্যবধানে এটি পাশ হয়েছে। এই বিলটি যে বিগ এটি নিঃসন্দেহে, কারণ এটি 1000 পৃষ্ঠার একটি বিল, কিন্তু কতটা বিউটিফুল আসলে সেটা আপনার কাছে জানতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই এটা খুব বিস্তারিত বিশ্লেষণের দাবি রাখে, অনেক পরিসংখ্যান ইত্যাদি উল্লেখ করা যায়। তার আগে খালি ওই ছাত্রদের ব্যাপারে যেটা আপনি বলছেন হার্ভার্ড ইউনিভার্সিটি, রাইট। সংক্ষিপ্ত এটা, যুক্তরাষ্ট্রে যদি এই ধরনের সংকোচন হয় তাহলে হবে কি, যুক্তরাষ্ট্র এমন না যে ইংলিশ মিডিয়াম কান্ট্রি যেগুলো আছে কানাডা এবং অস্ট্রেলিয়াতে অনেক ছাত্র পড়তে যাবে, ইংল্যান্ডে যেতে পারে, এছাড়া স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো সেগুলো সবগুলো প্রায় বাইলিঙ্গুয়াল কান্ট্রি, ইংলিশ স্পিকিংই বলতে পারেন। এটা ছাড়াও ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, ফিনল্যান্ড, হ্যাঁ, এই সমস্ত দেশে ইংলিশ মিডিয়াম টিচ করা হয়। তারপরে জাপানে সেরকম টিচ করা, এমনকি চায়নাতে করা হয়। ফলে এমন না যে ওরা একেবারে যারা বিদেশে পড়তে চায় যুক্তরাষ্ট্রের চাইতে কম টিউশনে অন্যান্য দেশে পড়তে পারবে, এবং সেটা এট দি এন্ড অফ দি দেশ যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় বলে আমার ধারণা। যাই হোক, শুধু আর্থিক নয়, সম্ভবত আপনি এটি মিন করছেন যে এই আন্তর্জাতিক শিক্ষার্থীদের মেধা পরবর্তীতে আমেরিকা ব্যবহার করত, সেই জায়গা থেকে আমেরিকা বঞ্চিত হবে, অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে, এই মেধা থেকে ক্ষতিগ্রস্ত হবে। এখানে মানে যে সমস্ত গবেষণা হয়, গবেষণায় বিদেশি ছাত্ররা যারা মানে পোস্ট মাস্টার লেভেলের, ডক্টরাল লেভেলের, পোস্ট ডক্টরাল লেভেলের, তারা যে সমস্ত গবেষণায় বিপুল ভাবে অংশগ্রহণ করতো সেটা থেকে যুক্তরাষ্ট্র বঞ্চিত হবে। যুক্তরাষ্ট্র আজকে যে এই মানে কাটিং এজ টেকনোলজির সূতিকাগার বলে বিখ্যাত, সেটার ক্ষেত্রে মানে বিদেশি দের অবদান প্রচুর, সেটা এবং সেই জন্য অনেক রাষ্ট্র ব্রেইন ড্রেন নিয়ে কথা বলে, সেটার থেকে বঞ্চিত হবে। যাই হোক, সেটা বিস্তারিত আলোচনা সাপেক্ষ, মালিক সাহেব উল্লেখ করেছেন। এখন হচ্ছে বাজেটের ব্যাপার। বাজেটে ওই যে উনি যখন গতবার প্রেসিডেন্ট ছিলেন সেই সময় যে ট্যাক্স রেয়াত দিয়েছিলেন, সেই ট্যাক্স রেয়াত তো রাখা হয়েছে সেরকম, তাকে আরো বৃদ্ধি করা হয়েছে। বৃদ্ধি করার ফলে 10 বছরে বহু $1 ট্রিলিয়ন ট্যাক্স রেয়াত ইত্যাদি হবে, $1
ক্ষেত্রে, আবার কতগুলো ক্ষেত্রে এই যে ট্যাক্স রেজ করতে গিয়ে যে বাজেটের ঘাটতি হয়, বাজেট তো একটা টাকার দরকার আছে, সেটা এমনিতেই ঘাটতি, এবারে আরো কয়েকশো বিলিয়ন ডলার ঘাটতি হবে, এবং যুক্তরাষ্ট্রের টোটাল ন্যাশনাল ডেট মানে আগের চাইতে আরো কয়েক ট্রিলিয়ন ডলার বাড়বে এই যে আগামী 10 বছরে। কংগ্রেশনাল বাজেট বিল সেই তথ্য প্রকাশ করেছেন। সেই ফিগার গুলো পত্রিকা দেখে দেখে, আমি ওয়েবসাইট দেখে দেখে বললে সমস্যা লেগে যাবে। এইটা হলো একটা। অন্যদিকে ফলে জাতীয় মানে ঋণ বাড়বে, সরকারের দেনা, তারপরে আপনার বাজেটের ডেফিসিট বাড়বে, এটা একদিক। ডেফিসিট যেটা ট্যাক্স রেয়ার দিয়ে যার বেশিরভাগ সুযোগ সুবিধা পাবেন ধনীরা এবং কর্পোরেশন গুলো, সেটা কিভাবে ঘাটতিটা পূরণ করা হবে? ঘাটতি তো অনেক থাকবে, কয়েকশো বিলিয়ন ডলার, কিন্তু বেশ কয়েকশো বিলিয়ন ডলার অন্য খাতে খরচ কমিয়ে টোটাল ডেফিসিট কিছু কমানো হয়েছে। সেটা কোন খাত থেকে? যেমন মেডিকেড থেকে, মেডিকেডের বরাদ্দ অনেক কমানো হয়েছে। তো এই ধরনের যে সোশ্যাল ফুড স্ট্যাম্পের, তো এগুলাতে দরিদ্র শ্রেণীর লোক তারা অনেকে ক্ষতিগ্রস্ত হতে পারে না, হবে একেবারে নির্ঘাত তারা ক্ষতিগ্রস্ত হবে। চিকিৎসা ক্ষেত্রে তাদের অসুবিধা হতে থাকবে, চিকিৎসা ক্ষেত্রে ব্যয়ের কিছু অংশ তাদেরকে আগে যে ধরনের বহন করতে হতো না, সেটা হয়তো বহন করতে হতে পারে। তারপরে আরেকটা এই সমস্ত সুবিধা পাওয়ার জন্য আরেকটা শর্ত যোগ করা হয়েছে, মানে বয়স্ক যারা আছেন অ্যাডাল্ট, তাদেরকেও মানে কিছু সময় কাজ করতে হবে। এটা একটা মানে একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে। আগে হিসাব করা হতো পভার্টি মানে নিরিখে, একটা পভার্টির সীমারেখা থাকে, দারিদ্র সীমার একটা লেভেলের নিচে বা আয়ের একটা লেভেলের নিচে থাকলে তারা এই সুবিধাগুলো পেত। এখন তার উপরে অতিরিক্ত শর্ত যোগ হবে, তাদেরকে কিছু কাজও করতে হবে। এর মানে এই না যে একেবারে অক্ষম লোকরা, যাদেরকে ডিসেবল ডিক্লেয়ার করা হয়, তারা করতে হবে এমন কথা বলা হয়নি, এবং সিনিয়র সিটিজেন যারা, তাদেরকে কাজ করতে হবে এটা বলা হয়নি। কিন্তু এমনিতে সিনিয়র সিটিজেন না, ডিসেবল না যারা, তারা অন্যান্য গ্রাউন্ডে কাজ করার শর্ত তার উপরে ছিল না, সেটা এখন আরোপ করা হয়েছে। ফলে হ্যাঁ, আপনার খুব ক্ষতিগ্রস্ত হবে। এছাড়াও মেডিকেয়ার ইত্যাদি কতটা ক্ষতিগ্রস্ত হয়, সোশ্যাল সিকিউরিটি ক্ষতিগ্রস্ত হয় কিনা, সেটা এই 1000 পৃষ্ঠা পড়ে মানে বিশেষজ্ঞরা এগুলা অন্বেষণ করে পত্রপত্রিকা মিডিয়াতে লিখছেন। এগুলা নিয়ে আমরাও জানতে জানতে আরো কয়েক ঘন্টা লাগবে, হয়তো কয়েকদিন লেগে যাবে। ফলে কমেন্ট করার জন্য এই তাৎক্ষণিক ভাবে পড়ে এখনো আমি দক্ষ হইনি এই সম্পর্কে, মানে বিশদ কমেন্ট করার ক্ষমতা এখন আমার নেই। ওকে, আমি একটু এখনই যেটুকু জানা গেছে সেই প্রসঙ্গগুলোতে আসতে চাই, বাংলাদেশের প্রসঙ্গে একটু আসতে চাই। মোহাম্মদ মালেক, আপনার কাছে যেটি জানতে চাই সেটা হলো যে 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে নিঃসন্দেহে একটা আলোচিত দিন। একদিকে শেখ হাসিনা ভারতে চলে গিয়েছেন, অন্যদিকে বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছিলেন বলছিলাম আমি। এবং একই সঙ্গে যেটি দেখা গেছে, নানাবিধ সংস্কারের বিষয়ে পুরো জাতির মধ্যে এক ধরনের ঐক্যমত্য তখন দেখা গিয়েছিল যে কিছু বিষয় আসলে সংস্কার হওয়া দরকার। সেটি বাংলাদেশে বসে, বাংলাদেশের মানুষ যেমন মনে করেন 13,000 মাইল দূরে বসে, হয়তো আপনারাও এখানে মনে করছেন 13,000 কিলোমিটার দূরে বসে যে এই সংস্কারগুলো হওয়া উচিত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেটি হচ্ছে, আমি যদি একটু পড়ি যে সবশেষ আজকে দিনের পরিস্থিতিটা কি। বৃহস্পতিবার উপদেষ্টা মণ্ডলীর যে বৈঠকটি হয়, নিয়মিত বৈঠক, সেই বৈঠক শেষে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টাদের সঙ্গে দীর্ঘক্ষণ তিনি কথা বলেছেন, এবং তিনি সেখানে বলেছেন আলোচনার এক পর্যায়ে কাজ করতে না পারার বিষয়টি তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি আরো বলেন, সংস্কারের বিষয় তো এখনো তেমন কিছু হলো না, তাহলে তিনি কেন থাকবেন, এমন প্রশ্ন আলোচনায় আনেন তিনি। এবং একই সঙ্গে যে বিষয়গুলো ঘটেছে সেটি হলো উপদেষ্টা পরিষদের ওই আলোচনায় উপস্থিত থাকা সূত্রগুলো আরো জানায়, এক পর্যায়ে প্রধান উপদেষ্টা তাদের বলেন তারা যেন আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন, কারণ তিনি চলে যেতে চান। বৈঠক সূত্র জানায় বিভিন্ন পক্ষের অসহযোগিতার বিষয়টি জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তুলে ধরার কথা বলেন প্রধান উপদেষ্টা। এক পর্যায়ে তার ভাষণের একটি খসড়াও তৈরি করা হয়, তবে শেষ পর্যন্ত ভাষণের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। অর্থাৎ একেবারে আমরা নাহিদ ইসলামের বিষয়গুলো যদি নাও
পুরো মিলাই যে এনসিপি হয়তো তাদের নিজেদের সাথে কিছু কথা বলছে, প্রধান উপদেষ্টা চলে যাওয়ার কথা বলছে, কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ফিল করছেন যে তিনি থেকে যদি কিছু করতে না পারেন তাহলে তার থাকার দরকার কি। এই মুহূর্তে যদি প্রধান উপদেষ্টা চলে যান সেটি বাংলাদেশের জন্য কতটা শুভকর হবে বলে আপনি মনে করেন? জি, দেখুন এটা আসলে মানে ডক্টর মোহাম্মদ ইউনূস চলে গেলে কতটা মানে শুভকর হবে সেটার চাইতে বড় জিনিসটা হলো যে তিনি চলে যাওয়ার মতো অবস্থা সৃষ্টি হলো কেন, এটাকে বুঝতে হবে। এবং সেই সমস্যাগুলো যদি বা এই এখনকার যে বিদ্যমান যে অবস্থাটা বা যে অবস্থা বাংলাদেশে বিরাজ করছে সেটি কেন তৈরি হলো, আর সেই কারণগুলো খুঁজে বের করে যদি আপনি এই কারণগুলোকে নিরসন না করা যায় তাহলে ডক্টর ইউনূস যেমন পারলেন না বা না পেরে চলে যেতে হবে, তেমনি ভাবে সামনে যারা আসবে তারাও যে একটা ভালো কিছু করতে পারবে সেটি কিন্তু বলা যাচ্ছে না। দেখুন একটা জিনিস যে 5 আগস্ট যখন তখনকার সরকারের পতন হলো এবং সরকার প্রধান দেশ ছেড়ে চলে গেলেন, 5 আগস্টের কথা স্মরণ করে দেখুন, তখন কিন্তু জনগণের একটা বিজয় হলো, তাই না? অভ্যুত্থান পরবর্তী একটা বিজয়, এবং সেই বিজয়ের একটা মানে এই যে আন্দোলনের যে একটা আকাঙ্ক্ষা মানুষের কাছে যে বাংলাদেশ কেমন বাংলাদেশ মানুষ দেখতে চায়, একটা আকাঙ্ক্ষারও সৃষ্টি হলো মানুষের মনের মধ্যে। এখন সেই আকাঙ্ক্ষা বা যে কোন এমনি ব্যক্তিগত পর্যায়ে আপনি যখন কোন একটা আকাঙ্ক্ষা আপনার মনের মধ্যে তৈরি হয় এবং সেই আকাঙ্ক্ষার প্রতিফলন বা আকাঙ্ক্ষার বাস্তবায়ন যখন আপনি দেখতে না পারেন তখন কিন্তু ব্যক্তিগতভাবে আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন, ফ্রাস্ট্রেটেড হয়ে যান। ঠিক বাংলাদেশ ক্ষেত্রে যেটি ঘটেছে সেটি হলো আমরা যদি গত 9 মাসের বিষয়গুলো বিবেচনায় আনি তাহলে কি দেখতে পাবো, সেটি হলো যে এই যে 5 আগস্ট সৃষ্টি হলো গণঅভ্যুত্থানের মাধ্যমে, এটাতে মূলত আমি মনে করি যে বড় চারটি স্টেকস আছে বড় এখানে। একটি হলো জনগণ, একটা স্টেক হোল্ডার জনগণ। নাম্বার 2 হলো যে এই যে গণঅভ্যুত্থানের নেতৃত্বকারী ছাত্র যারা পরবর্তী এনসিপি তৈরি করলো রাজনৈতিক দল, এবং সরকারের একটা অংশ হলো, এবং সরকার বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এরা মিলে একটা স্টেক। তারপরে বিএনপি সবচেয়ে বড় দল হিসেবে বিএনপি একটা স্টেক, এবং সেনাবাহিনীর প্রধান একটা স্টেক বা সেনাবাহিনী একটা স্টেক। এই মূলত চারটি স্টেক। জামাতকে আমরা ওই সরকার বা এনসিপির সঙ্গে যে স্টেক তার সাথে যদি মিলাতে যাই তাহলে মূলত চারটি স্টেকস আমরা দেখতে পাই এই গণ আন্দোলনের পরবর্তী রাজনৈতিক যে অর্থাৎ সক্রিয় শক্তি হিসেবে তারা কাজ করতেছে। এখন এই যে 5 আগস্ট যে আমরা ঐক্যটা দেখেছিলাম এই স্টেকস গুলোর, এখন কি সেই ঐক্যটি আছে? আজকে বিএনপি এবং এনসিপির মধ্যে কি অবস্থা বিরাজ করছে, আন্দোলন এবং বিক্ষোভ দেখেন একজন আরেকজনের বিরুদ্ধে, তাই না? ঠিক তেমনি ভাবে আপনি দেখুন যেটি কেন হলো আসলে। আমরা যদি দেখি যে আমাকে যদি এখন প্রশ্ন করা হয় যে গত 9 যেমন অন্তর্বর্তী সরকারকে বসানো হয়েছিল কেন, তৈরি করা হয়েছে কেন, যে তারা অন্তর্বর্তীকালীন সরকার মানে কি, যে একটি সরকার বিদায় হয়েছে আরেকটি সরকার আসবে। তো গণতন্ত্রের আকাঙ্ক্ষা কোনটি, যে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার, রেগুলার সরকার আমরা যেটা বলে থাকি, এরকম একটা একদম ফেয়ার এবং মানে একটা সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ে একটি সরকার প্রতিষ্ঠা হবে। এই এই দুটি বিদায়ী সরকার এবং সামনের সরকারের মধ্যে একটা ব্রিজ তৈরি করার কাজ হলো অন্তর্বর্তী সরকারের। তো 24-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার প্রেক্ষিতে কিছু সংস্কারের দায়িত্ব কিন্তু এই অন্তর্বর্তী সরকারের কাছে পৌঁছে। আমরা শুরু থেকে বিএনপি কে কি বলতে দেখলাম যে ন্যূনতম সংস্কার করে দ্রুততম সময় একটি নির্বাচন দিতে হবে। তো অন্তর্বর্তী সরকারের কাজ কিন্তু আসলে সেটি, যে দেখুন এই সংস্কার প্রক্রিয়াটা কিন্তু একটি চলমান প্রক্রিয়া, এটি এন্ডলেস একটা প্রক্রিয়া। এটা এমন না যে এই কয়টা বিষয় আছে সংস্কারের, এই কয়দিন লাগবে করলে আর আজীবন কোনো সংস্কার লাগবে না। সংস্কার সময়ের প্রয়োজনে এটা চলমান থাকবে এবং সংস্কার করতে হবে। সেই জন্য সব সংস্কার সম্পাদন করে না করার মতো অন্তর্বর্তী সরকার ক্ষমতা ধরে রাখবে, নির্বাচিত সরকার আসার সুযোগ থাকবে না, এটা কিন্তু একটা সময় ফ্রাস্ট্রেশন তৈরি করে, যেটি বাংলাদেশ হয়েছে। আপনি বলুন তো দেখি যে 9 মাসে কি দৃশ্যমান সংস্কারটা হয়েছে?
আমরা কিন্তু যদি নাম করতে হয় যে 5টা সংস্কারের নাম বলেন বা এটা আমরা শুধুমাত্র সংস্কারের জন্য কত কমিটি গঠন করেছে, কমিটি একটা রিপোর্ট সাবমিট করেছে, এইটুকুই আমরা জানি। আর কোন দৃশ্যমান অগ্রগতি আমরা দেখিনি। কিন্তু এর মধ্যে যে কাজগুলো হলো দেখুন, সেটি হলো কি, মেইনলি যে কাজগুলো নিয়ে গত কয়েকদিন ধরে ব্যাপক আলোচনা হচ্ছিল। আজকে তিক্ততার অবস্থা, আজকে হতাশাগ্রস্ত ইউনুসকে আমরা কেন দেখতে পাচ্ছি? এই কয়েকটি ডেভেলপমেন্ট দেশে ঘটেছে যেগুলো নিয়ে নানা রকম বিতর্ক এবং নানা রকম গুজব ছড়িয়ে গেছে। কিন্তু একটি হলো করিডোর। দেখেন, করিডোরে আমরা দেখি যে গত ডিসেম্বরে কিন্তু এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা রোহিঙ্গা বিষয়ক কি বিশেষ দূত অ্যাম্বাসেডর, জি জি, তিনি কিন্তু বলেছিলেন যে এরকম একটা মানবিক করিডোরের কথা বলা হচ্ছে, জাতিসংঘ চাচ্ছে। মার্চ মাসে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল যে এই করিডোরের কথা বলেছেন, তারপরে মার্কিন জেনারেলরা সেখানে গেছেন, তারা বলেছেন, তারপরে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে উপমন্ত্রী পদমর্যাদা তারা যে এটি নিয়ে কথা বলেছেন, এবং এক পর্যায়ে এই পররাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন যে এই করিডোরের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে, সম্মতি আমরা আছে আমাদের। ভাবছি। আমরা ভাবছি ইয়ে নিয়ে শর্ত নিয়ে আলোচনা হচ্ছে, নীতিগত ভাবে আমরা সম্মত, এই কথা বলেছেন। পরবর্তীতে আবার তার প্রেস উপদেষ্টা প্রেস সচিব বললেন কি যে না, এটা নিয়ে কোনো আলোচনা হয়নি। তো মোস্ট রিসেন্টলি ওই ডক্টর খলিলুর রহমানও বললেন যে না, এটা নিয়ে তো আসলে কারোর সঙ্গে আমাদের কোনো কথা হয়নি। কত বড় মিথ্যাচার! এতগুলো ডেভেলপমেন্টের পরে তিনি বলছেন যে কথা হয়নি। তো এই বিষয়টা সেনাবাহিনীর মধ্যে একটা মানে মোটামুটি একটা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, একটা ডিসরেসপেকশন সৃষ্টি করেছে। মেইনলি 4টি বিষয় নিয়ে: করিডোর, বন্দর পরিচালনা বিদেশিদের কাছে হস্তান্তর এবং নির্বাচন। সেনাপ্রধান কিন্তু সেই আগে থেকে বলে আসছেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হতে হবে। তো সর্বশেষ যেটি ঘটলো যে সেনাপ্রধান তার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নিয়ে যে দরবার হল মিটিং করলেন, সেখানে তিনি বলেছেন স্পষ্ট যে করিডোর ব্যাপারে তার অবস্থান সুস্পষ্ট করেছেন যে নির্বাচিত সরকারের সিদ্ধান্ত নিতে পারে, আর নির্বাচিত সরকারও জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে এটা, এবং দেশের স্বার্থ শতভাগ সুনিশ্চিত করতে হবে। এটি হলো তার কথা। বন্দর পরিচালনার বিষয় বলছে এটিও একটা নিয়মিত নির্বাচিত সরকারের কাজ, এই সিদ্ধান্ত। নির্বাচনের কথা তিনি আবার রিটারেট করেছেন কোনটি, যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। এই যে সেনা প্রধানের এই যে ভূমিকাটি, এইটি কিন্তু সরকারের মধ্যে একটা অসন্তোষ, স্পেশালি মেবি ডক্টর ইউনূসের মধ্যে হতাশা সৃষ্টি করেছে, যেটির ফলে আজকে যেটা আলোচনা আপনার বিষয় করেছে। এখন দেখুন যে আমি আরেকটু বলি, শেষ করছি এই বিষয়টিতে নিয়ে, সেটা হলো যে আরেকটি প্রবণতা আমরা লক্ষ্য করেছি কিন্তু, যে কোনোভাবে হোক নির্বাচনকে বিলম্বিত করা। প্রথমে সংস্কারের দোহাই দিয়ে একটা সংস্কার করতে হবে, সংস্কার না দিয়ে নির্বাচন করা যাবে না, যেটা এনসিপি ছাত্র বা পরবর্তী এনসিপি তারা বারবার বলেছে। পরবর্তীতে কি কথা নিয়ে আসলো, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের প্রত্যেকের বিচার সম্পন্ন শেষ না হবে এ পর্যন্ত কোনো নির্বাচনের দেশে হতে পারবে না। গেল এক, তারপরে আবার কি কি বলেছে সর্বশেষ অবস্থা, এখন বলতেছে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে, এই নির্বাচন পক্ষপাতদুষ্ট কোন একটা দলের প্রতিনিধিত্ব করে। তার মানে কি, এই যে বারবার এক একটা অজুহাত নিয়ে আসা হচ্ছে সামনে, এটি কিন্তু শুধুমাত্র নির্বাচনকে বিলম্বিত করে ক্ষমতাটাকে দীর্ঘায়িত করা, এই একটা প্রবণতা দেখতে পেয়েছে, যে কারণে বিএনপিও কিন্তু আজকে মুখোমুখি সংঘর্ষে চলে আসছে এনসিপির সঙ্গে। সর্বশেষ বিএনপির বিক্ষুব্ধ কারণ হলো ইশরাক হোসেনের যে মেয়র হিসেবে যে লোয়ার কোর্ট যে রায় দিয়েছিল সেটা নিয়ে যে নানা রকম যে ডেভেলপমেন্টগুলো দেখলেন গত 2-3 দিনে। আজকে শুনলাম যে সে আপিলটাও নাকি খারিজ হয়ে গেছে, এখন কোনো বাধা থাকার কথা নয়। সেটা হলো যে আপনার উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে বিএনপির যে এই ইশরাক ইস্যু নিয়ে যে দ্বন্দ্বটা, এই নানা কারণে, যদি আমি প্রথমে বললাম যে 4টি স্টেক ছিল, এখন জনগণ বড়, সবচেয়ে বড় স্টেক জনগণের মঙ্গলের জন্যই, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যই এত কিছু। সেই জনগণ কিন্তু আর এখানে স্টেক হোল্ডার নেই, জনগণের কথা কেউ ভাবছে না, আইন শৃঙ্খলার কথা ভাবছে না, আপনার অন্যান্য বিষয়গুলো দ্রব্যমূল্য বা আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আর নেই। এখন হলো এই সমস্ত বিষয় নিয়ে এই যে স্টেকগুলোর মধ্যে একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকেই কিন্তু আজকে এই প্রধান উপদেষ্টার কণ্ঠে আমরা হতাশা সুর দেখতে পাচ্ছি। তো এখন আপনার প্রশ্নের উত্তরে যদি এক কথা আমি বলি যে দেখুন, আসলে ডক্টর ইউনূস চলে গেলেই আরেকজন আসলেই যে এই বিষয়গুলোর একেবারে সুন্দরভাবে পরিণতি ঘটবে সবকিছু এমন নয়। তবে এই
চলমান সংকটের একটা মানে বেস্ট অপশন হতে পারে যত দ্রুত সম্ভব একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। অর্থাৎ একটা যেটি এই সরকারকে, সেটা ইউনূসের নেতৃত্বে থাকুক বা যার নেতৃত্বে সরকার থাকুক না কেন, অন্তর্বর্তী সরকার এখন সবচেয়ে বড় এজেন্ডা হতে হবে যে একটি একেবারে মানে ফেয়ার এবং মানে ইনক্লুসিভ একটা নির্বাচনের ব্যবস্থা করা, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা, যেখানে জনগণ, গণতন্ত্রের মূল কথা হলো জনগণ তার রায় দেবে, তাই না? সেই রায় সুষ্ঠুভাবে এবং শতভাগ। মানে এই প্রসঙ্গে আপনার কাছে ছোট্ট করে হানা একটা শব্দ শুনবো, সেটি হলো যে আপনার কাছে কি মনে হয় বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি, সেখানে যদি একটি নির্বাচন এই অন্তর্বর্তীকালীন সরকার আগামীকালকে দেন, সেই নির্বাচনটি সুষ্ঠু হবে, সেখানে ভোট কেন্দ্র দখল হবে না, সেখানে জনগণ তাদের ভোট দিতে পারবে এখনকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি? না, এখন দেখুন, এখন যে পরিস্থিতি তাতে পারবে না, কিন্তু কথাটা হলো যে এই 9 মাসে সেটি করা দরকার ছিল। কিন্তু সবচেয়ে বড় সংস্কারটা এটা ছিল যে একটা সুষ্ঠু নির্বাচন কিভাবে করা যেতে পারে। আর সুষ্ঠু নির্বাচন করতে গেলে হলো সবচেয়ে বড় বিষয়টা হলো আইন শৃঙ্খলার মানে মানে পুরোপুরি একটা এমন একটা শৃঙ্খলা স্থাপন করা যেখানে চাইলেও কোনো একটি মহল নির্বাচনে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। তো সেটি যদি না, সেটি 9 মাসে অনেক সময় গেছে সেটি করা, এখন চাইলে কালকে হবে না, কালকে হবে না, কিন্তু যেদিনই হোক কাজটি করতে হবে। যদি আমার কথা হলো যে 1 মাস লাগতে পারে, 2 মাস লাগতে পারে, যে কয়টা মাসই লাগুক বা যে কয়দিন সময় লাগুক না কেন, মূল কাজটি হবে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলার সুনিশ্চিত করা থেকে যা যা প্রয়োজন তা যত দ্রুত সম্ভব নির্বাচনের ট্রেনটা চালু করে দিতে হবে, নির্বাচনের ট্রেনটা চালু করে দিতে হবে, পাশাপাশি অন্য কাজগুলো, কিন্তু মূল লক্ষ্য হচ্ছে নির্বাচন। এক্স্যাক্টলি। জি, আমি সৈয়দ মোহাম্মদুল্লাহ আপনার কাছে জানতে চাই, সৈয়দ মোহাম্মদুল্লাহ, সেটা হলো যে প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছিল আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করার সময় এনসিপি মাঠ দখল করে ফেলেছে। বিএনপির অনেকের আপত্তি ছিল, তারা প্রকাশ্যে অপ্রকাশ্যে আওয়ামী লীগের কর্মকাণ্ড বিরোধিতা এখনই হোক সেটি চায়নি, এনসিপি সেটি করে ফেলেছে। তখন বিএনপির কাছে মনে হতে পারে মাঠ এনসিপির দখলে যাচ্ছে, মাঠ দখল করা দরকার। ইশরাক ইস্যু, সাম্য ইস্যু, সেগুলো বিএনপি লুফে নিয়েছে। কিন্তু এই যে দুপক্ষ মুখোমুখি, একদিকে এক পক্ষ 3 উপদেষ্টার নাম বলছে পদত্যাগ করা উচিত, তারা 2 উপদেষ্টার কথা বলছিল, নতুন করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যোগ হয়েছেন খলিলুর রহমান। কিন্তু এই আগুনটাতে অনেকটা বারুদ দেয়া কিংবা তেল ঢেলে দেওয়ার যে বিষয়টি ঘটেছে সবশেষ, সেটি হলো সেনাপ্রধানের বক্তব্য, এবং এটি আসলে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। বিএনপি এবং এনসিপির মুখোমুখি হওয়ার পাশাপাশি যে সেনাপ্রধান স্পষ্ট করে কিছু কথা বলেছেন, তিনি সেগুলো বলতে পারেন কিনা, আবার বলার পর সেগুলো তাদের সেনাবাহিনীর ভিতর থেকে যে প্রতিক্রিয়াটা আসছে, অর্থাৎ তারাও তো একটা স্টেক হোল্ডার, যেটি বলছিলেন মোহাম্মদ মালেক, তারা যখন এইসব কথা বলেন তখন অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে এড়িয়ে গিয়ে কোনো কিছু করার সুযোগ আছে কিনা? অন্তর্বর্তী সরকারের উপরে ডক্টর ইউনূসের এটা একটা প্রচন্ড চাপ সৃষ্টি করেছে, এবং সেনাপ্রধান মালিক সাহেব যেগুলো বলেছেন তার বাইরেও আরো 2টো কথা বলেছেন। একটা হচ্ছে 71 মুক্তিযুদ্ধ, সেইটির ব্যাপারে তিনি খুব স্পষ্টভাবে বলেছেন, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, মব ইত্যাদি যে সমস্ত আইন বিরোধী মানে দেশব্যাপী উচ্ছৃঙ্খলা করছে ইত্যাদি ইঙ্গিত করেছেন তিনি। যারা এই যে নাগরিক পার্টি যারা করেছে বা অভ্যুত্থান যারা করেছে বলে দাবি করছে, তাদের দ্বারা যে সমস্ত অপরাধ সংগঠিত হচ্ছে, এটা একটা। আর অন্যদিকে মানে 71-এর কথা উনি বলেছেন। এখন ডক্টর ইউনূস পদত্যাগ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তিনি যদি এটা বলছেন এক ধরনের মোরাল চাপ সৃষ্টির জন্য, তিনি আশা করছেন যে নাগরিক পার্টির লোকরা বা অন্যরা, তরুণরা সবাই মিলে দেশব্যাপী তার পক্ষে একটা মানে আন্দোলন শুরু করে তাকে পদত্যাগকে বাধ্য করার যে প্রচেষ্টা বলে তিনি মনে করছেন, আর্মির পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে, সেটা প্রতিরোধ করতে পারবেন। কিন্তু পরিস্থিতি লেজগোবরে করার জন্য তিনি এবং তার অন্তর্বর্তী ব্যবস্থাপকরা পুরোপুরি দায়ী। একটা হচ্ছে যে 71-কে পুরোপুরি অস্বীকার করে 71-এর সমস্ত নাম নিশানা মুছে দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি শেখ মুজিবুর রহমানকে অপাঙ্ক্ত করে তার সমস্ত চিহ্ন মুছে দিয়ে এই কাজগুলো তারা করেছে, সব ব্যাপক ধ্বংস চালিয়েছে। এরপর এই কথা বলতে জামাতকে অ্যালাউ করেছে, এবং জামাতকে পাকিস্তানের সাথে তাৎক্ষণিকভাবে গিয়ে পাকিস্তানে এখন যে রুগ্ন অবস্থা,
মানে এক অত্যন্ত রুগ্ন অবস্থা। দেশের অভ্যন্তরে যে ভয়ঙ্কর অবস্থা টানাপোড়েন চলছে, বালুচিস্তানে যেভাবে মানে জাতিগত নিধন চালিয়ে যাচ্ছে বছর পর বছর, সেই রাষ্ট্রের সাথে মুক্তিযুদ্ধকারী বাংলাদেশের এই এরা অন্তর্বর্তীওয়ালারা এসে আকস্মিক ভাবে একেবারে প্রেম ভালোবাসা শুরু করে দিয়েছে এইগুলো। তারপরে ভারত সম্পর্কে অত্যন্ত বিরূপ সব কমেন্ট করেছে উনি। মানে শপথ নেওয়ার আগে প্যারিসে বলেছেন চিকেন নিয়ে, কই যে তাদের 7 রাজ্যের ব্যাপার, সেখান থেকে বাংলাদেশ কন্ট্রোল করতে পারবে, এই ধরনের ইঙ্গিত। বাংলাদেশ যে এদের গত কয়েক মাস আগে উনি বিদেশে গিয়ে এক ইন্টারভিউতে আবার মানে আমাদের 7 রাজ্যের সাথে একমাত্র যোগাযোগ বাংলাদেশের মাধ্যমে সমুদ্র যোগাযোগ, দেশে ফিরে আবার এই ধরনের কথা বলছেন। তার ক্যাংরা ছোকরা উপদেষ্টারা বা এই নাগরিক পার্টিওয়ালারা ভারত সম্বন্ধে বিরূপ মন্তব্য করছে। আপনাদের অনুষ্ঠানে আমি আগেও বলেছি, একটা বলেছি, এই দেখুন এই উদাহরণটা একটু দরকার, একটু সময় দিতে হবে। কানাডা বা যুক্তরাষ্ট্রের চাইতে সাইজে বড় একটা দেশ, বিপুল অপরিমিত খনিজ সম্পদ, কিন্তু যুক্তরাষ্ট্রের মতো নিজেকে সামরিক দিক থেকে ডেভেলপ করেনি, কাটিং এজ টেকনোলজির দিক থেকেও তারা পিছিয়ে। সেই কারণে আজকে সেই রাষ্ট্র, এত বড় একটা দেশ, তাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলে আমাদের এখানে ঢুকে যাও, মানে অলমোস্ট দখল করার কথা বলছে। রিয়েলিটি হচ্ছে ভারত বাংলাদেশের পাশে একটা বৃহৎ রাষ্ট্র। আমাদের মানে স্বাধীনতার ক্ষেত্রে তাদের অবদানের কথা নাই বললাম, এটা একটা রিয়েলিটি। এই রিয়েলিটিতে আননেসেসারি তাদেরকে উস্কে দেওয়া, তাদেরকে ক্ষুব্ধ করার, এখন যে পুশিং শুরু করেছে তারা, এবং পুশিং যারা করেছে, প্রথম আলোর হেডলাইন দেখবেন যে একটা মহিলা দিয়েছে, সে বাংলাদেশের ভাষায় কথা বলছে, আঞ্চলিক লোকাল ভাষায়। এমন না যে জোর করে পুষিয়েছে একটা ভারতীয় লোককে, ইলিগাল লোকে তা না, বাংলাদেশ সে নিজেই বলছে আমরা ইলিগালি সেখানে গেছে, ইলিগালি কাজ করবো। বলে এই ধরনের লোক ওই দেশে আছে, পুশিং কয়েক লক্ষ লোক করলে আমাদের ক্ষতি হবে। লিগাল ওই যে আপনার আসামের প্রায় 1 কোটির বেশি লোক, বাংলাদেশের লোকের এটা জানা উচিত এই তথ্য, 1 কোটি বেশি লোককে তারা ইলিগাল ডিক্লেয়ার করে, তাদের সমস্ত জমি জমার বাড়ি ঘরের সমস্ত ডকুমেন্ট সরকার নিয়ে নিয়েছে, তাদের জাতীয় পরিচয় পত্র নিয়ে নিয়েছে, এদেরকে পুশিং করা শুরু করবে। এইটা তো যাই হোক, এটা একটা দিক। আমাদের পার্বত্য চট্টগ্রামে অশান্তি সৃষ্টি করার জন্য আগের মতো তারা সেখানে যে এদেরকে দিয়ে গন্ডগোল লাগাতে পারবে, এগুলো না জেনে এই সমস্ত কাজ করছে। তারপরে হচ্ছে যে শেখ হাসিনার আমলে যে একটা অভিযোগ উঠেছিল শুনেছিলাম সেন্ট মার্টিন নিয়ে, এই সরকার আসার সাথে সাথে সেখানকার লোকজনও সেখানে যেতে পারবে না, কোন দিন যেতে পারবে কোন দিন যেতে পারবে না, ব্যবসায়ীরা সেসব এই সরকার নির্ঘণ্ট প্রকাশ করে দিয়েছে, গিয়েলে থাকতে পারবে না। দ্বীপের একটা অংশে কিছু বড় বড় হোটেল আছে, ওই অংশগুলো মানে দখল করেই নিয়েছে, কারা নিয়েছে, কে থাকে, কি করছে, সেটার কোনো খোঁজ খবর নেই। এইটা একটা। বন্দরের ব্যবস্থাপনা আকস্মিক ভাবে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক বিদেশিদেরকে দিয়ে দেওয়া হয়েছে। মানবিক করিডোরের নামে বার্মার সাথে একটা গন্ডগোল লাগিয়ে দেওয়ার, এই যে মিলিটারি চিফ বলেছেন, মিলিটারি উদ্বেগের অনেকগুলো কারণ। একটা হচ্ছে জাতিসংঘকে দিয়ে মানে লবিং করে যে রিপোর্ট বানিয়ে নেওয়া হয়েছে, সেটার ব্যাপারে বাংলাদেশের বিভিন্ন তথ্যের ব্যাপারে, ল অর্ডার ইত্যাদির ব্যাপারে বাংলাদেশের সেনাবাহিনীর বিপুল ভূমিকা ছিল আগেও পরবর্তীতেও। তাদের সাথে একটা শব্দ কেউ আলোচনা করেনি জাতিসংঘের এই রিপোর্ট তৈরি করার আগে, সেটা একটা খুব আছে। রাখাইন ওয়ালাদেরকে যে মানবিক করিডোর দেওয়া অত্যন্ত সিরিয়াস সিকিউরিটি এবং ডিফেন্স স্টেকের ব্যাপার, সেখানে এদের সাথে কেউ ইউনূস সাহেব বা তার কোনো উপদেষ্টা তার সাথে কোনো যোগাযোগ করেনি। তারা মনে করছেন তারা নিজেই একা সিদ্ধান্ত। যে কোনো নির্বাচিত সরকার অন্য দেশের ব্যাপারে, এই ধরনের ব্যাপারে যখনই কোনো সিদ্ধান্ত নেই, এই রিলেভেন্ট অথরিটির সাথে যোগাযোগ করে, রিলেভেন্ট কর্তৃপক্ষের সাথে, প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট কার সাথে যোগাযোগ, তাদের সাথে দরকার যোগাযোগ করে। এর মানে ইনা তিনি তার অধীনস্থ, তাদের এক্সপার্টিস, তাদের মানে উদ্বেগ ইত্যাদি জানতে হয়। আজকে যে মানে যদি বার্মা সরকারের থেকে এরা রাখাইনটা দখল করছে, দেশের 1/4 অন্যান্যরা দখল করে নিয়েছে, কিন্তু বার্মা সরকারের এয়ারফোর্স বাংলাদেশের থেকে 10 গুণ শক্তিশালী। সেই এয়ারফোর্স দিয়ে বাংলাদেশে তো আকস্মিক ভাবে হামলা করে ক্ষতি করে দিতে পারে, বাংলাদেশ এটা জবাব দিতে পারে না। এই রিয়েলাইজেশন মিলিটারির আছে, ইউনুস ডাক্তাররা আছে, এই যে কাণ্ডগুলো তারা করছেন, ফলে সেই ক্ষেত্রে করছেন। আর কাকে অর্থাৎ শুধুমাত্র দেশের ভিতরকার নয়, আন্তর্জাতিক যেসব বিষয়গুলো
সেগুলো ডিল করতে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু ভুল করছে বলে সেটা আপনি মনে করছেন? তারপরে দেশের আভ্যন্তরীণ ব্যাপারে তারা এই যে চাংড়া চুকরাদেরকে দিয়ে করেছে, আন্দোলন করছে, এরা উল্টা পাল্টা কথাবার্তা ইত্যাদি থ্রেট দেওয়া। তার প্রথম তারা বলেছে নির্বাচন হবে, নির্বাচন বিলম্বিত করার প্রয়াসের পরে আরো একটা ঘটনা আছে একটু ফাঁকে দিয়ে কি করেছে শুনে, নির্বাচন হবে সংবিধান প্রণয়ন করিয়া পার্লামেন্ট তৈরি করা যাবে, গণপরিষদ নির্বাচন যেটি বলছিল। সংবিধান পরিষদ, বাংলায় সেটাকে গণপরিষদ বলে, যে জি। সংবিধান পরিষদ করার পরে তারপরে পার্লামেন্টের নির্বাচন হবে। এগুলোর আগে প্রথম নির্বাচন হবে স্থানীয় সরকার নির্বাচন, লোকাল। ফলে প্রথম স্থানীয় সরকার নির্বাচন, ইউনিয়ন কাউন্সিল, থানা কাউন্সিল ইত্যাদি। এর পরবর্তীতে একটা গণপরিষদ নির্বাচন। তার মানে এই বছরের ভিতরে স্থানীয় সরকার নির্বাচন, আর বছরের কোন এক সময় গণপরিষদ নির্বাচন শেষের দিকে। সেই পরিষদ শাসনতন্ত্র বানাবেন, সংবিধান, তারপরে তার আন্ডারে, তার মানে হচ্ছে আপনি 26, 27, 28 সালের দিকে ঠেলে দেওয়ার প্ল্যান করতেছে। এই সময়ের ভিতরে জামাতের বি টিম, নাগরিক পার্টি সংঘবদ্ধ হবে, কারণ অধিকাংশ লোক নিজেদের স্বীকৃত, আত্মস্বীকৃত শিবিরের লোকেরা, শিবির মানে জামাত, তাদের বি টিম, তো তারা সেখানে হবে। আর জামাত অলরেডি ডিক্লেয়ার করছে তা বাংলাদেশে খেলাফত করতে চায় তারা। তার মানে লোকের যারা ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডেড লোক তারাও তো আতঙ্কিত হয়ে গেছে একটা। তারপরে এটা গণতন্ত্রের কথা বলেছি, বাংলাদেশে কোন আগের আমলে গণতান্ত্রিক আচরণ করেছে কোন সরকার, স্বৈরাচারী আচরণ করেনি কোন সরকার, ভোট নিয়ে প্রহসন করেনি কোন সরকার, কারচুপির ভোট করেনি কোন সরকার, সব করেছে। ফলে এই আমলে বেশি করেছে, এই আমলে লুটতরাজ বেশি হয়েছে। লুটতরাজ এরশাদ আমল থেকে শুরু হয়েছে প্রচন্ড ভাবে, আকস্মিক ভাবে একটা আমলকে চিহ্নিত করে তাদের দলকে বেআইনি করা, নিষিদ্ধ করার প্রক্রিয়া। যে দলের নেতৃত্বে বাংলাদেশের মানুষ স্বাধিকার আন্দোলন শুরু করেছে, আত্মনিয়ন্ত্রণ অধিকার আন্দোলন করেছে, দেশকে স্বাধীন করেছে, তাকে বেআইনি করার প্রক্রিয়া। সবকিছু মিলে তার বিরুদ্ধে, তাদের অপরাধীদের বিরুদ্ধে, যারাই অপরাধ করুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মামলা করতে পারে, অবশ্যই মামলা করা উচিত। কিন্তু সময় শেষ হয়ে গিয়েছে। না, আমি বলেছি দল নিষিদ্ধ করা, ফলে অগণতান্ত্রিক আচরণ থেকে শুরু করে আজকে এই সমস্ত কারণে তিনি এমন একটা পরিস্থিতি পড়েছেন, মব ইত্যাদি ইত্যাদি, তিনি আসলে নিজেই এখন হতাশ হয়ে পড়েছেন এবং চাপ তো আছে নানামুখী দেশের ভিতরে এবং ইন্টারন্যাশনাল ইস্যুতে বেশ কিছু ভুল পদক্ষেপ হয়তো অন্তর্বর্তীকালীন সরকারকে বিপাকে ফেলছে বলে মনে করছেন আপনারা। ধন্যবাদ সৈয়দ মাহমুদুল্লাহ এবং মোহাম্মদ মালেক, আপনাদের দুজনকে আপনাদের মূল্যবান মতামত এবং সময়ের জন্য, এবং একই সঙ্গে দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।